ড্রামাটির শুরুতেই আমাদের মেইন ফিমেল ক্যারেক্টার ফেং ইউকে দেখানো হয়। ফেং ইউ একজন এমএমএ ফাইটার ছিল। এদিকে তখন আমাদের আরেকটি মেল ক্যারেক্টারকে দেখানো হয় যার নাম ছিল মিংটেন। মিংটেন তখন তার ছোট ভাই বোনদের স্কুলে পাঠানোর জন্য রেডি করছিল, কারণ তার বাবা মারা যাওয়ার পর তার মা তাদের ছেড়ে চলে গিয়েছে, যার কারণে তার ভাই বোনের দেখাশোনা থেকে শুরু করে পরিবারের সকল দায়িত্ব মিংটেনের উপর এসে পড়েছে। এদিকে মিংটেনের ছোট ভাই ফেং ইউয়ের অনেক বড় ফ্যান ছিল, আর সে তখন টিভিতে তারই এমএমএ ফাইট দেখছিল। মিংটেন খুব শান্ত এবং সিধাসাধা একজন মানুষ ছিল। তাছাড়া মিংটেন তার ছোট ভাই বোনদের দেখাশোনার পাশাপাশি সে একটি রেস্টুরেন্টে পার্ট টাইম জব করে, আর তার পাশে সে তার পড়াশোনাও চালিয়ে যাচ্ছে। এদিকে তখন আমাদের আবার ফেং ইউকে দেখানো হয়। ফেং ইউ অনেক বড়লোক ফ্যামিলির একটা মেয়ে। এদিকে তখন তার দাদা ফেং ইউকে এসব ফাইটিং ছেড়ে দিয়ে তার ব্যবসা বাণিজ্যের কাজে তাকে হেল্প করতে বলে, কিন্তু এদিকে ফেং ইউ ফাইটিং কোনোভাবেই ছাড়তে চায় না। সে এমএমএ ফাইটিং এর মধ্যেই তার নিজের ক্যারিয়ার সাথে তার বংশের নামও উজ্জ্বল করতে চায়। এই জন্য ফেং ইউ তার ছোট ভাই যার নাম ছিল জু, সে তখন তার দাদাকে বলে, আমি আপনার বিজনেসের কাজে আপনাকে সাহায্য করব, কারণ জু চায় তার বোন তার স্বপ্নটা যেন পূরণ করতে পারে। এদিকে ফেং ইউর ছোট ভাই জু ছোট হলেও অনেক ইন্টেলিজেন্ট ছিল। এদিকে যখন মিংটেন খাবার ডেলিভারি দেওয়ার জন্য যাচ্ছিল, তখন সে দেখতে পায় একটি বৃদ্ধ মহিলার ফলের গাড়ি ঢালু দিয়ে নিচের দিকে চলে যাচ্ছিল, যার কারণে মিংটেন তখন ওই মহিলাকে সাহায্য করার জন্য গাড়িটি থামানোর চেষ্টা করে। তখনই আবার সেখান দিয়ে এমএমএ ফাইটার ফেং ইউ যাচ্ছিল, আর সে তখন জোরে একটা লাথি দেয় গাড়িতে, যার ফলে গাড়িটি থেমেও যায়, এর সাথে ভেঙেও যায়। তখন তো ওই মহিলা ফেং ইউর সাথে অনেক রাগারাগি করতে থাকে। ফেং ইউ তখন মহিলাকে কিছু না বলে বেশ কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। আর এটা দেখে মিং এর তখন অনেক রাগ হয়, আর ভাবতে থাকে এই মেয়েটি মহিলার কাছে ক্ষমা না চেয়ে উল্টো টাকা দিয়ে চলে গেল। মেয়েটি কি মনে করে টাকা দিলেই সব সমস্যার সমাধান হয়ে যায়? তখন মিংটেন নিজেই ওই মহিলার কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে ডেলিভারি করার জন্য বেরিয়ে পড়ে। কিছুদিনের মধ্যে মিংটেন ভালো একটা কলেজে এডমিশন পায়, কিন্তু ওই কলেজটা ছিল শহর থেকে অনেকটা দূরে। এই কথাটা সে যখন তার মালিককে বলে, এদিকে মিংটেনের মালিক অনেক ভালো মনের একটা মানুষ ছিল, যার কারণে সে তখন মিংটেনের জন্য ওই কলেজের পাশে একটা থাকার জায়গা এবং সেখানে তার বন্ধুর একটা রেস্টুরেন্টে কাজের ব্যবস্থা করে দেয়, আর সাথে বেশ কিছু টাকাও দিয়ে দেয়, যাতে মিংটেন ওখানে গিয়ে ঠিকঠাক মতো চলতে পারে। পরদিন যখন মিংটেন তার ভাই বোন নিয়ে ওই বাড়িতে যায়, তখন তার ভাই বোন অনেক খুশি হয়, কারণ এই বাসাটা আগের বাসার থেকে অনেকটা বড় ছিল। মিংটেন তখন তার বাবার ছবি দেয়ালে টানিয়ে রাখে, এবং সেখানে আমরা জানতে পারি মিংটেনের বাবাও একজন এমএমএ ফাইটার ছিল। কিন্তু এদিকে মিংটেন কোনো একটা কারণে তার বক্সিং একদমই পছন্দ ছিল না। পরদিন মিংটেন তার ভাই বোনদের স্কুলে পৌঁছে দিয়ে নিজে কলেজে যায় ভর্তি হওয়ার জন্য। সে যখন কলেজে পৌঁছায় তখন সে দেখতে পায় কলেজের চারদিকে শুধু মেয়ে দিয়েই ভর্তি ছিল। তখন মিংটেন ভাবে, আমি কি ভুল করে গার্লস কলেজে চলে আসলাম? এখানে একটাও ছেলেকে দেখতে পাচ্ছি না যে। কিন্তু এদিকে আবার সেখানকার মেয়েদের আমাদের নায়ককে খুব ভালো লাগছিল, কারণ আমাদের নায়ক অনেক হ্যান্ডসাম এবং এই কলেজের একমাত্র ছেলে স্টুডেন্ট ছিল। কিন্তু তারপরও যখন মিংটেন কলেজের ভিতরে যায় আর সেখানে গিয়ে সে জানতে পারে এই কলেজে সেই একমাত্র ছেলে, আর এখানে উল্লেখ্য আগে এই কলেজটি সম্পূর্ণ গার্লস কলেজ ছিল। সাম্প্রতিক এই কলেজটি ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই করা হয়েছে, যার ফলে কোনো ছেলেই এই কলেজে ভর্তি হতে চায় না। এত মেয়ের মাঝে কেই বা ভর্তি হবে বলেন? শুধুমাত্র মিংটেন এই কলেজের একটিমাত্র ছেলে বলে তাকে স্কলারশিপ সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়, যার ফলে মিংটেন গরিব হওয়াতে না চাইতেও তাকে এখানে ভর্তি হতে হয়। এদিকে তখন কলেজের সকল মেয়ে তাকে ঘিরে ফেলে। তারপর সেখানে এন্ট্রি হয় আরেকটি মেয়ে, নতুন ক্যারেক্টার, যার নাম ছিল মিয়া। মিয়া সেখানে এসে মিংটেনকে তার বক্সিং ক্লাবে জয়েন হওয়ার জন্য বলে। তখন সেখানে আরো একটি মেয়ে ক্যারেক্টার চলে এসে যার নাম ছিল জাওমি, আর তারা দুজন তখন মিংটেনকে নিয়ে ঝগড়া করতে শুরু করে মিংটেন কার বক্সিং ক্লাবে জয়েন হবে। এ নিয়ে তারা দুজন যখন ঝগড়া করছিল তখন মিংটেন সুযোগ বুঝে সেখান থেকে দৌড়ে পালিয়ে বাগানে চলে আসে, আর সেখানে মিংটেনের দেখা হয় ফেং ইউর সাথে। তখন মিংটেন গতকালের ওই ফলওয়ালা মহিলার সাথে তার খারাপ ব্যবহারের জন্য তাকে কথা শোনাতে থাকে, কিন্তু ফেং ইউ আবারও তাকে কিছু না বলে যখন চলে যাচ্ছিল তখন তার ব্যাগের
লাগাতে মিংটেনের হাতটি কেটে যায়, যার ফলে ফেং ইউ যখন মিংটেনকে কিছু টাকা দিয়ে চিকিৎসা করিয়ে নিয়েও বলে সেখান থেকে চলে যাচ্ছিল, তখন মিংটেন ফেং ইউকে থামিয়ে বলে আমার তোমার কোনো টাকার প্রয়োজন নেই। এই নিয়ে তাদের দুজনের মধ্যে খুনসুটি হতে থাকে। আর শেষে মিংটেন ফেং ইউকে পাগল মনস্টার বলে সেখান থেকে চলে যায়। তখন মিংটেন এইরকম কথার কারণে ফেং ইউর অনেক কষ্ট পায়। আর তখন ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় যখন ফেং ইউ ছোট ছিল তখন তার কোনো ভাই ছিল না, যার কারণে তার বাবা মা তাকে সবসময় ছেলেদের পোশাক পরিয়ে রাখতো। এরপর যখন ফেং ইউর ভাইয়ের জন্ম হয় তখন প্রথমবারের মতো ফেং ইউকে তার বাবা মা মেয়েদের পোশাক পরিয়ে দেয় এবং এখন থেকে মেয়েদের মতো আচরণ করতে বলে। এদিকে ছোটবেলায় ফেং ইউ একটি ছেলেকে খুব পছন্দ করত, আর সে তখন প্রথমবারের মতো মেয়েদের পোশাক পরে ওই ছেলেকে যখন একটি গিফট দিতে গিয়েছিল তখন ওই ছেলেটি তাকে পাগল মনস্টার বলেছিল, যার কারণে আজ মিংটেনের মুখে আবারও সেই পাগল মনস্টারের কথা শুনে তার খুব খারাপ লাগতে থাকে। যাই হোক, এদিকে তখন আমরা সুনহাও নামের আরেকটি নতুন ক্যারেক্টারকে দেখতে পাই, যে তার মায়ের রেস্টুরেন্টে তার মায়ের কাজে সবসময় সাহায্য করত। কিন্তু এদিকে সুনহাওয়ের মা সুনহাওয়ের পড়াশোনার ব্যাপারটা নিয়ে অনেক চিন্তা করছিল, কারণ সুনহাও নতুন একটি কলেজে এডমিশন পেয়েছে, কিন্তু সে যদি এখন কলেজে যায় তাহলে তাকে কে রেস্টুরেন্টের কাজে সাহায্য করবে। এদিকে তখন সুনহাও তাকে কলেজে ভর্তি করার জন্য তার মাকে অনেক মিনতি করতে থাকে, আর শেষমেশ তার মা রাজি হয়ে যায়। এদিকে মিংটেন তখন তার বাবার ছবি দেখে ভাবছিল সে কোনোদিন আর বক্সিং করবে না। তখন ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় মিংটেনের বাবা একসময় অনেক ভালো একটা বক্সার ছিল। একদিন একটি বক্সিং ম্যাচ খেলার সময় মিংটেনের বাবার কোনো একটা কারণে প্রতিপক্ষ সেই বক্সারটি মারা যায়, যার ফলে এরপর থেকে তার বাবা খুব ভেঙে পড়ে এবং প্রচুর ড্রিঙ্কস করতে শুরু করে, যার কারণে মিংটেনের মা তখন তাদের ছেড়ে চলে যায়। আর এর কিছুদিন পর অতিরিক্ত ড্রিঙ্কসের কারণে তার বাবাও মারা যায়। যাই হোক, এদিকে তখন আমাদের সুনহাওকে দেখানো হয় সে তখন কলেজে এসে দেখতে পায় চারদিকে শুধু মেয়ে আর মেয়ে। এটা দেখে তো সুনহাওয়ের মনে বিভিন্ন ধরনের লাড্ডু ফুটতে থাকে এবং এত এত মেয়ে তার দিকে তাকিয়ে ছিল বলে সুনহাও তখন নিজেকে নায়ক ভাবতে শুরু করে। কিছুক্ষণ পর সুনহাও ফেং ইউকে দেখে তার পিছু পিছু হাঁটতে শুরু করে। সে ভেবেছিল ফেং ইউ হয়তো অন্যান্য মেয়েদের মতো তাকে পছন্দ করবে। এই ভেবে সে যখন তার সাথে কথা বলার জন্য ছুটে যায় তখনই ফেং ইউ সুনহাওকে পুরো বক্সিং স্টাইলে মাটিতে উল্টিয়ে ফেলে দেয়। এদিকে সুনহাও মাটিতে পড়ে গিয়ে ফেং ইউর দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল। এদিকে মিংটেন যখন খাবার ডেলিভারি করার জন্য যাচ্ছিল তখন সে রাস্তায় দেখতে পায় কিছু ছেলেরা মিলে একটি ছোট ছেলেকে বিরক্ত করছে। তখন মিংটেন ওই ছোট্ট ছেলেটাকে ওই বদ ছেলেদের হাত থেকে বাঁচাতে পারলেও ওরা মিংটেনকে ধরে ফেলে এবং তাকে মারার জন্য মিংটেনের কলেজের প্লেগ্রাউন্ডে নিয়ে আসে আর তাকে বিরক্ত করতে থাকে, আর তার ডেলিভারির খাবার আর সাইকেলটাও নষ্ট করে ফেলে। তখনই সেখানে ফেং ইউ, মিয়া এবং জাওমি চলে আসে। এরপর মিয়া যখন কথার মাধ্যমে এই সমস্যাটা সমাধান করতে চায়, কিন্তু যখন দেখে তারা কথা শুনছে না, আরো ঝামেলা সৃষ্টি করছে, তখন তারা তিনজন এমএমএ ফাইটার মিলে ওই বদ ছেলেদের ভালোভাবে পিটিয়ে দেয়। এরপর মিংটেন যে খাবারটি অর্ডার করেছিল তার কাছে চলে যায় ক্ষমা চাওয়ার জন্য, আর তখন আমরা দেখতে পারি খাবারটি আসলে ফেং ইউর ছোট ভাই জু অর্ডার করেছিল। তখন জু মিংটেনকে অনেক কথা শোনাতে থাকে। তখনই সেখানে ফেং ইউ চলে আসে আর তার ভাইকে থামিয়ে দেয় এবং আজকের সেই ঘটনার কথা তার ভাইকে বলে। পরদিন ফেং ইউ একটি কবরস্থানে যায়, যে কবরস্থানে তার আঙ্কেলকে কবর দেওয়া হয়েছিল। ফেং ইউ তার আঙ্কেলকে ছোটবেলা থেকে খুব ভালোবাসতো, কারণ ওই ছেলেটি যখন ফেং ইউকে পাগল মনস্টার বলেছিল তখন তার অনেক মন খারাপ হয়েছিল, আর সেখানে তখন তার আঙ্কেল এসে তাকে অনেক সাপোর্ট করেছিল এবং একটি খেলনাও গিফট করেছিল। কিন্তু একদিন বক্সিং ফাইট করার সময় তার আঙ্কেল বক্সিং স্টেজেই মারা যায়, আর এখনো ফেং ইউ তার আঙ্কেলকে খুব ভালোবাসে। তখন সে সেখানে একটি ফুলের তোড়া রেখে সেখান থেকে চলে যায়, আর তখনই সেখানে মিংটেন চলে আসে একটি ফুলের তোড়া নিয়ে, আর সেখানে এসে সে দেখতে পায় কেউ যেন আগে থেকেই একটি ফুল রেখে গিয়েছে এখানে। এদিকে আমরা তো জানি এই ফুলটা কে রেখে গিয়েছে, তার মানে ফেং ইউর ফ্যামিলির সাথে মিংটেনের কোনো একটা সম্পর্ক রয়েছে, আর সেটা আমরা ড্রামাটির আগেই জানতে পারবো।
যাই হোক, এদিকে মিংটেনের কলেজের প্রিন্সিপাল মিংটেনকে বলছে তোমাকে আমাদের কলেজের যে কোনো একটা বক্সিং ক্লাবে ভর্তি হতেই হবে। কিন্তু এদিকে তো আমরা জানি যে মিংটেন বক্সিং একদমই পছন্দ করে না। এদিকে তখন আমাদের অন্য আরেকটি কলেজের এমএমএ ফাইটারকে দেখানো হয় যার নাম ছিল হান। সে আবার ছিল ওই কলেজের বক্সিং ক্লাবের লিডার। হান একজন প্রফেশনাল বক্সিং ফাইটার ছিল, এমনকি তার কলেজে ছাড়াও সোশ্যাল মিডিয়াতেও তার বিশাল নাম ডাক রয়েছে। এদিকে হান এবং জাওমের মধ্যে একটি বক্সিং ফাইট ছিল, আর সেখানে জাওমি হানের কাছে খুব সহজেই হেরে যায়, যার কারণে জাওমি তখন রেগে হানকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে তখন আমাদের ফেংইউকে দেখানো হয় যে তখন একটি রেস্টুরেন্টে বসে আইসক্রিম খাচ্ছিল। তখন সেখানে সে একটি টেডি বিয়ার পোশাক পরা একটি লোককে দেখতে পায়, আর তখন সে টেডি বিয়ারের কাছে গিয়ে ওর সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। এদিকে কিন্তু টেডি বিয়ারের ভিতরে মিংটেন ছিল, কিন্তু ফেংইউ তো আর সেটা জানতো না যে ভিতরে কি রয়েছে। যাই হোক, এদিকে মিংটেনকে সেদিনের ডেলিভারি করতে না পারার কারণে তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়। এই জন্য সে এখন গাড়ি ওয়াশিং এর কাজ করে। তখন সেখানে মিয়া চলে আসে এবং মিংটেনকে তার কাজে হেল্প করে। মিয়া কিন্তু এদিকে মিংটেনকে আস্তে আস্তে ভালোবেসে ফেলছে। একদিন জাওমি, মিয়া, ফেংইউ সবাই মিলে মিংটেনের বাসায় যায় এবং তারা সবাই মিলে একসাথে অনেক মজা করে। এদিকে আমরা কিন্তু জানি মিংটেনের ভাই ফেংইউর অনেক বড় ফ্যান, এজন্য ফেংইউকে তার বাসায় দেখে সে অনেক খুশি হয়েছিল। এদিকে ফেংইউ মিংটেনকে একটি সাইকেল গিফট করে, তার কারণ ওই দিন তার সাইকেলটা পুরো ভেঙে গিয়েছিল। কিন্তু এদিকে মিংটেন সাইকেলটি নিতে মানা করে দেয়, তবুও ফেংইউ ওই সাইকেলটি সেখানে রেখে ওখান থেকে চলে আসে। মিংটেনকে বক্সিং শেখানোর জন্য কিন্তু ফেংইউ মানা করে দিয়েছিল, যার কারণে তাদের দুজনকে শাস্তিস্বরূপ কলেজের সুইমিং পুল পরিষ্কার করার জন্য বলা হয়। তখন তারা দুজন কাজ করার মধ্যে একে অপরের দিকে পানি ছুটতে থাকে এবং একে অপরের সাথে অনেক মজা করতে থাকে। সুইমিং পুল পরিষ্কার করার পর হয়রান হয়ে যখন এরা দুজন বেঞ্চে শুয়ে একে অপরের সাথে কথা বলছিল, তখন কথা বলার এক পর্যায়ে মিংটেন হঠাৎ করেই ঘুমিয়ে পড়ে। আর তখন ফেংইউ এক দৃষ্টিতে মিংটেনের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর মিংটেন জেগে উঠলে ফেংইউ তাকে দেখে লজ্জা পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে। এদিকে একদিন মিংটেন তার ছোট ভাই বোনদের সাথে ঘুরছিল, তখন সেখানে কিচেন নামের একটি ছেলে এসে তার ভাইকে বিরক্ত করতে থাকে। মিংটেন তার ভাইকে বিরক্ত করতে মানা করে, কিন্তু কিচেন তার কোনো কথাই শুনে না, উল্টো তাকে বলে তার সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে, তাহলে সে তার ভাইকে আর বিরক্ত করবে না। তখন মিংটেন তার ভাইয়ের জন্য কিচেন যেটা বলে ওটাই করে। আসলে কিচেন মিংটেনকে অনেক আগে থেকেই চিনত, আর তাকে সবসময় বুলিং করত। ও স্কুল কলেজে এমন কয়েকটা ছেলে থাকে না যে দুর্বল বা শান্ত স্বভাবের ছেলেদের বুলিং বা বিরক্ত করাই তাদের কাজ, কিচেন হলো ওই টাইপের ছেলে আর কি। যাই হোক, এদিকে তখন মিংটেনের ছোট ভাই মিংটেনের উপর অনেক রাগ করে, কারণ তার ভাই কেন তখন কোনো প্রতিবাদ করলো না, কেন সে তার সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাইলো। এদিকে মিংটেন তখন বাসায় এইসব বিষয় নিয়ে খুব পেরেশানিতে ছিল, আর সে ভাবতে থাকে সে নিজের জন্য না হলেও তার ছোট ভাই বোনদের রক্ষা করার জন্য তাকে ফাইটিং শিখতে হবে। পরদিন মিংটেন সকালে তার ছোট ভাই বোনদের কাছে ক্ষমা চায় আর বলে, আজ থেকে কেউ যদি তোমাদের বিরক্ত করে তাহলে আমি এর প্রতিবাদ করব। এদিকে হান কিন্তু আস্তে আস্তে জাওমিকে ভালোবাসতে শুরু করেছে, এমনকি জাওমির বাবার সাথে তার সুন্দর একটা সম্পর্কও তৈরি হয়েছে। এখানে উল্লেখ্য, জাওমির বাবাও কিন্তু পুরনো ভালো একজন বক্সার ছিল। যখন থেকে তার গুরু মারা গিয়েছে তখন সে তার বক্সিং ছেড়ে দিয়েছে। এদিকে অনেকদিন পর হানের রিকোয়েস্টে জাওমির বাবা হানকে বক্সিং প্র্যাকটিস করাতে শুরু করে। বক্সিং প্র্যাকটিস করার এক পর্যায়ে হান জাওমির বাবাকে বলে তাকে ডেড স্ট্রাইক শেখানোর জন্য। ডেড স্ট্রাইক হলো বক্সিং এর এমন একটা কৌশল, যেই কৌশলটা বক্সিং করার সময় প্রতিপক্ষ বক্সারের উপর প্রয়োগ করলে সে তখনই মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য এই কৌশলটার নাম দেওয়া হয়েছে ডেড স্ট্রাইক। এটা শুধুমাত্র জাওমির বাবাকে তার গুরু শিখিয়েছিল, আর এই ডেড স্ট্রাইকের কারণেই তার গুরু বক্সিং স্টেজে একজনকে মেরে ফেলেছিল, যার কারণে সে তখন ওই ঘটনাটা সহ্য করতে পারেনি এবং প্রচুর ড্রিঙ্কস করতে থাকে, যার ফলে অতিরিক্ত ড্রিঙ্কস করার কারণে তার গুরু কিছুদিনের মধ্যেই মারা যায়।
যাই হোক, এদিকে তার মেয়ে তাকে অনেক আকুতি মিনতি করলেও সে আজ পর্যন্ত তার মেয়েকেও এটা শিখায়নি। এদিকে কিচেন হানের বক্সিং ক্লাবে ভর্তি হয়ে যায় বক্সিং শেখার জন্য। একদিন যখন মিংটেন কলেজের দিকে যাচ্ছিল তখন সেখানে কিচেন এসে তাকে আবারও বিরক্ত করতে থাকে, কিন্তু তখনই সেখানে আবার ফেং ইউ চলে আসে আর তাকে ভালো মতো শিক্ষা দিয়ে দেয়। এই সবকিছু আবার হানও দেখছিল। তখন সে কিচেনকে বলে আর যেন সে মিংটেনকে বিরক্ত না করে। রাত্রবেলা ফেং ইউ আর তার ছোট ভাই জু তার দাদার সাথে ডিনারে যায়, আর সেখানে ওই ছেলেটিও ছিল যে ছেলেটিকে ফেং ইউ ছোটবেলায় অনেক পছন্দ করত। এদিকে মিংটেন এই রেস্টুরেন্টেই কাজ করত। ওই ছেলেটি যখন ফোনে কথা বলছিল মিংটেন তখন আড়াল থেকে সবকিছু শুনে ফেলে। সে ফোনে কারোর সাথে বলছিল, আমি তো শুধুমাত্র ফেং ইউর সাথে সম্পর্কে জড়াতে যাচ্ছি, তাদের কাছ থেকে তাদের ব্যবসা বাণিজ্য হাতিয়ে নেওয়ার জন্য। আর এই সবকিছু তো আমার বাবা আর আমি প্ল্যান করেছি, আর এখন শুধুমাত্র ফেং ইউকে আমার প্রেমের ফাঁদে ফালানোর পালা। যাই হোক, এদিকে তারা সবাই মিলে যখন ডিনার করছিল তখন মিংটেন ইচ্ছে করে ওই ছেলেটির উপর ড্রিঙ্কস ফেলে দেয়, যার কারণে তখন ওই হোটেলের মালিক তাকে এই কাজ থেকেও বের করে দেয়। কিছুক্ষণ পর ফেং ইউ তখন মিংটেনের সাথে দেখা করে আর বলে, তুমি কি আমার সাথে ডিনারে যাবে? তখন মিংটেনও রাজি হয়ে যায়। তখন তারা দুজন সুনহাওয়ের মায়ের রেস্টুরেন্টে যায় ডিনার করার জন্য। তাদের ডিনার শেষে ফেং ইউ সেখান থেকে চলে যায়, আর কিছুক্ষণ পর সুনহাও সেখানে চলে আসে আর মিংটেনকে বলে, আচ্ছা তুমি কি ফেং ইউর সাথে ডেটে এসেছো? তখন মিংটেন মানা করে দেয় আর বলে, কই না তো। তখন সুনহাও বলে, আমি ফেং ইউকে অনেক পছন্দ করি। আর এটা শুনে মিংটেনের তখন খারাপ লাগে, কিন্তু তারপরও মিংটেন কিছুই বলে না। এদিকে ফেং ইউ বাড়িতে এসে সে শুধু মিংটেনকেই ভাবছিল। পরের সিনে মিংটেন তার ভাই বোনকে ফাইট ক্লাবে ভর্তি করিয়ে দেয়, আর সেখানে মিংটেনের ভাই সবাইকে বলে যে সে বাস্তবে বিখ্যাত ফাইটার ফেং ইউর সাথে দেখা করেছে, এমনকি ফেং ইউ তাদের বাসায়ও এসেছিল। কিন্তু এদিকে কেউই তার কথায় বিশ্বাস করে না। এদিকে সুনহাও মিয়াকে বলছিল ফেং ইউ এবং মিংটেন তাদের রেস্টুরেন্টে ডিনারে এসেছিল। এটা শুনে তখন মিয়ার অনেক রাগ হয়, কারণ মিয়া মিংটেনকে অনেক পছন্দ করত। তখন সে বাইরে সুনহাওকে নিয়ে এসে তার সাথে প্ল্যান করতে থাকে। এদিকে উল্লেখ্য, মিয়া মিংকে পছন্দ করে, সুনহাও ফেং ইউকে পছন্দ করে, কিন্তু এদিকে ফেং ইউ এবং মিংটেন একে অপরকে পছন্দ করে, কিন্তু কেউই একে অপরকে বলতে পারছে না। এই জন্যই মিয়া সুনহাওকে নিয়ে বাইরে এসেছে প্ল্যান করার জন্য, যাতে তারা তাদেরকে একে অপর থেকে দূরে সরাতে পারে। তখন মিয়া সুনহাওকে বলে, তুমি বেশিরভাগ সময় ফেং ইউর সাথে সময় কাটাবে আর আমি মিংটেনের সাথে, তাহলে আমরা আমাদের দুজনের পছন্দের মানুষকে ভালোবাসতে পারবো। এদিকে তখন মিংটেনের ভাই ফেং ইউর কাছে আসে এবং তাকে তার সাথে বক্সিং ক্লাবে নিয়ে যায়। তখন মিংটেনের ভাইয়ের সকল বন্ধুরা মিংটেনের ভাইয়ের কথাটি বিশ্বাস করে নেয়। তখন সেখানে মিংটেন আসে আর ফেং ইউ কে এখানে দেখে সে অনেক খুশি হয়। এদিকে হানের বক্সিং ক্লাবের মেম্বার গাইনিং হানকে তার সাথে ডেটে যেতে বলে, কিন্তু হান তাকে মানা করে। এদিকে হান আবার জাওমিকে পছন্দ করত, যার কারণে সে তখন জাওমির সাথে দেখা করতে যায়। এরপর মিংটেন, ফেং ইউ এবং তার ভাই বোন আর বাকি সবাই মিলে একটি মেলায় যায়, আর সেখানে তারা দুজন মিলে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আর ওই প্রতিযোগিতা জেতার পর তাদেরকে ফ্রিতে হটডগ খেতে দেওয়া হয়। যাই হোক, এদিকে বাসায় ফেরার পথে তখন জাওমি ফেং ইউকে জিজ্ঞাসা করে, তুমি মিংটেনকে পছন্দ করো তাই না? তখন ফেং ইউ বলে, কই না তো। আর এই কথাটা তখন মিংটেনও শুনে ফেলে, আর যেটা শুনে সে তখন অনেক কষ্ট পায়। এদিকে মিংটেনের ভাই বোন বাসায় একা ছিল, তখন সেখানে কেউ একজন এসে তাদেরকে একটা কেক দিয়ে সেখান থেকে চলে যায়। তখন মিংটেনের ছোট ভাই ওই কেকটি খেয়ে ফেলে, আর হঠাৎই তার ভাইয়ের শরীরটা খুব খারাপ হয়ে যায়। তখন আবার মিয়া মিংটেনকে আরো ইমপ্রেস করার জন্য খাবার নিয়ে মিংটেনের বাড়িতে আসছিল, কিন্তু সে এসে তখন দেখতে পায় মিংটেনের ভাইয়ের অবস্থা খুবই খারাপ, যার কারণে তখনই সে তাড়াতাড়ি করে তাকে হসপিটালে নিয়ে যায়। তখন হসপিটালে মিংটেন জানতে পারে কাজটি আসলে কিচেন করেছে, আর এখন তার এত রাগ উঠে যে সেই জন্য সে তখনই একাই চলে যায় হানের বক্সিং ক্লাবে কিচেনকে মারার জন্য। এখানে যেই মিংটেন একজন শান্ত এবং ভদ্র ছেলে ছিল, সে আজকে তার ভাইয়ের এমন অবস্থা দেখে সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। যাই হোক, এদিকে তখন জাওফেং নামের একটি মেয়ে এসে মিংটেনকে থামিয়ে দেয় আর মিংটেনকে তার সাথে ফাইট করার জন্য বলে। তখন রাগে মিংটেনও রাজি হয়ে যায়, কিন্তু সে তো আর জাওফেং এর সাথে পারে না, কারণ জাওফেং একজন প্রফেশনাল বক্সার ছিল। তখন সেখানে ওই ক্লাবের লিডার হান এসে জাওফেংকে থামিয়ে দেয়। এদিকে আবার মিয়া সবাইকে বলে দিয়েছিল যে মিংটেন একাই কিচেনকে মারার জন্য
হানের ক্লাবে চলে গিয়েছে। তার জন্য তখন সেখানে দ্রুত ফেং ইউ, জাওমি এবং মিয়া চলে আসে। আর তখন ফেং ইউ জাওফেংকে বলে, ওর সাথে কেন ফাইট করছো? সাহস থাকলে আমার সাথে আসো, আমরা ফাইট করি। তখন এখানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয় যে দুদল পুরো মারামারি লেগেই যাবে। তখন সেখানে হান পরিস্থিতিটা সামলে নেয়। এরপর মিংটেন তার ভাইয়ের প্রতি অন্যায়ের প্রতিবাদ করার জন্য তখন সে বক্সিং ক্লাবে ভর্তি হয়ে যায়। হান এদিকে তখন মিংটেনের পক্ষ নিয়েছিল, আর এজন্য জাওফেং হানকে তখন লিডার থেকে বঞ্চিত করে দেয়। জাওমি তখন মিংটেনকে বক্সিং শেখানো শুরু করে, কিন্তু এদিকে মিয়া মেয়েটি বক্সিং শেখানোর মাঝেও মিংটেনকে পটানোর চেষ্টা করেই যাচ্ছে। যাই হোক, এদিকে দুই কলেজের প্রিন্সিপালরা তাদের একসাথে করার জন্য একটা ডান্স পার্টির আয়োজন করে। কিছুদিন পর পার্টির দিনটি চলে আসে। সবাই এখানে অনেক সুন্দর করে তৈরি হয়ে এসেছিল। এদিকে জাওমি এবং হান অনেক রোম্যান্সের সাথে ডান্স করছিল। তখন সুনহাও ফেংইউর কাছে আসে আর তাকে তার সাথে ডান্স করার জন্য বলে, কিন্তু ফেংইউ মানা করে দেয়। এদিকে ফেংইউ মনে মনে চাচ্ছিল মিংটেনের সাথে ডান্স করার জন্য, কিন্তু সে মুখ ফুটে বলতে পারছিল না। তখন আবার মিয়াও মিংকে বলে তার সাথে ডান্স করার জন্য, কিন্তু মিংটেন তখন কিছু একটা অজুহাত দিয়ে মিয়াকে না বলে সেখান থেকে বাগানে চলে আসে। তখন তার পিছু পিছু ফেংইউ তার সাথে বাগানে চলে আসে এবং তারা দুজনে একে অপরের সাথে কথা বলতে থাকে। পরের সিনে ফেংইউ মিংটেনের জন্য খাবার নিয়ে যখন তার বাসায় যাচ্ছিল, তখন ফেংইউ বাসার বাহিরে থেকেই দেখতে পায় যে সেখানে আগে থেকেই মিয়াও বসে রয়েছে এবং তাদের সাথে বসে খাবার খাচ্ছে। এটা দেখে তখন ফেংইউ বাসায় চলে আসে, আর বাসায় এসে সে নিজেই খাবার বানানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই ভালো খাবার বানাতে পারছিল না। এরপর ফেংইউ আইসক্রিমের দোকানে যায় এবং ওই টেডি বিয়ারের সাথে তার মনের কষ্টগুলো এবং তার ভালোবাসার মানুষের কথাগুলো বলতে থাকে। কিন্তু এইবার এই টেডি বিয়ারের ভিতরে মিয়া ছিল। মিয়াকে দেখে ফেংইউ জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তখন মিয়া বলে, আমি আজকে মিংটেনকে সাহায্য করার জন্য মিংটেনের জায়গায় আমি এখানে এসেছি। তখন ফেংইউ ওখান থেকে চলে যেতে থাকে আর ভাবতে থাকে, আমি না বুঝে না জেনে কতই না কিছু বলে দিয়েছি মিংটেনকে। এরপর ফেংইউ সুনহাওয়ের রেস্টুরেন্টে যায় রান্না শেখার জন্য। তখন সুনহাও ফেংইউকে রান্না শেখাতে থাকে। পরদিন সুনহাও মিংটেনের কাছে আসে। তখন মিংটেন ফেংইউর কথা জিজ্ঞাসা করে, তুমি কি ফেংইউকে কোথাও দেখেছো? ওকে কিছুদিন যাবত দেখতে পাচ্ছি না, এমনকি বক্সিং ক্লাবেও আসছে না সে। তখন সুনহাও বলে, আজকাল তো ফেংইউ আমার সাথে বেশিরভাগ সময় কাটাচ্ছে, আর আমরা দুজন সবসময় একসাথেই থাকি। এটা শুনে মিংটেন তখন অনেক আপসেট হয়ে পড়ে। কিছুদিন পর ফেংইউ মিংটেনের জন্য এতদিন এত কষ্ট করে রান্না শেখার পর এই প্রথম মিংটেনের জন্য সে নুডলস রান্না করে। কিন্তু মিংটেন ফেংইউকে সুনহাওর সাথে দেখে তার অনেক জেলাস ফিল হয় এবং সে সেখান থেকে চলে আসে। তখনই সেখানে মিয়া চলে আসে, যে আবার মিংটেনের জন্য খাবার বানিয়ে এনেছিল। তখন মিয়া মিংটেনকে সেখান থেকে নিয়ে যায় খাবার খাওয়ানোর জন্য। এটা আবার ফেংইউ দেখে তখন সেও তার পিছু পিছু চলে আসে। মিয়া ফেংইউকে জেলাস ফিল করানোর জন্য মিংটেনের গালে একটা কিস করে, আর এটা দেখে ফেংইউর এত রাগ হয় যে সে তখন জাওমির বাসায় গিয়ে নিজেকে শান্ত করার জন্য বক্সিং প্র্যাকটিস করতে থাকে। এর কিছুদিন পর কলেজ ভিত্তিক বক্সিং প্রতিযোগিতা শুরু হয়ে যায়। প্রথম ম্যাচ শুরু হয় সুনহাও এবং হানের মধ্যে। এই ম্যাচে হান অনেক সহজেই জিতে যায়। পরের ম্যাচ শুরু হয় মিংটেন এবং হানের মধ্যে, কিন্তু এদিকে ম্যাচ শুরু হওয়ার আগেই হান কোনো একটা কারণে মিংটেনের সামনে হার মেনে নেয়, যেটা দেখে সেখানকার সবাই অবাক হয়ে যায়। এর পরের ম্যাচ শুরু হয় কিচেন এবং মিংটেনের মধ্যে। এদিকে মিংটেন কোনোভাবেই কিচেনের সাথে পারছিল না। হেরে যাওয়ার এক পর্যায়ে মিংটেনের তখন তার বড় ভাইয়ের কথা মনে পড়ে, যে কিচেন তাকে কত বিরক্ত করত, এমনকি তাকে মেরে ফেলারও চেষ্টা করছিল। এই রাগে মিংটেন তখন আবারও লড়াই শুরু করে এবং কিচেনকে ভালোভাবে পিটিয়ে তাকে হারিয়ে দেয়। প্রতিযোগিতা শেষে জাওমির বাবা হানকে মিংটেনের সামনে হার মানার কারণ জিজ্ঞাসা করে। তখন হান বলে, মিংটেনের এই ম্যাচটার জন্য সে অনেক পরিশ্রম করেছে, আর আমি যদি এটা না করতাম তাহলে মিংটেন কোনোভাবেই কিচেনের সাথে ফাইট করতে পারতো না, নিজেকে সে স্ট্রংও প্রমাণ করতে পারতো না। আর এটা শুনে তখন জাওমির বাবা অনেক খুশি হয়। এই সব কিছু আবার জাওফেং শুনে ফেলে। এদিকে তখন আমাদের ব্ল্যাক হুডি পরা আরেকটি নতুন ক্যারেক্টারকে দেখানো হয়, যার নাম ছিল রুজি।
আর এই নতুন ক্যারেক্টারের ব্যাপারে আমরা ড্রামাটির সামনেই জানতে পারবো। এদিকে মিংটেন জিতার কারণে সবাই তখন পার্টি করছিল। পার্টি শেষে মিংটেন মিয়াকে তার বাড়িতে এগিয়ে দিতে যায়। তখন মিংটেন মিয়াকে বলে, তুমি যে আমাকে পছন্দ করো সেটা আমি জানি, কিন্তু আমি তোমাকে পছন্দ করি না। তুমি তো শুধুমাত্র আমার খুব ভালো একজন বন্ধু। তখন মিয়া মিংকে আর কিছুই বলে না, কিন্তু কিছুক্ষণ পর মিয়া মিংটেনের কথা মনে করে খুব কান্না করতে থাকে। এরপরে আমাদের জাওমি এবং হানকে দেখানো হয়, যেখানে হান এবার জাওমিকে তার মনের ফিলিংস এর কথা বলছিল, কিন্তু এদিকে জাওমি হানের কোনো কথারই অ্যান্সার দেয় না। আর এখানে সিনটা কাট হয়ে যায়। এদিকে তখন ফেংইউর দাদা ফেংইউকে বলে, এইবার তোমাকে আমার বিজনেসের কাজে আমাকে সাহায্য করতেই হবে এবং তোমাকেও বিজনেস শিখতে হবে। তখন ফেংইউ মনে কষ্ট নিয়ে তার দাদার কথা সে মেনে নেয়। আর একদিকে তখন মিংটেন, মিয়া, জাওমি আর সুনহাও মিলে একটি পার্কে ঘুরতে যাওয়ার প্ল্যান করে। কিছুক্ষণ পর মিংটেন ফেংইউকে তাদের সাথে ঘুরতে যাবার এই কথাটা বলার জন্য মিংটেন ফেংইউর অফিসে চলে আসে। তখন ফেংইউ বলে, যদি আমি আমার কাজ শেষ করার পর ফ্রি হই তাহলে অবশ্যই যাব। পরদিন ফেংইউর অনেক বড় একটা মিটিং ছিল, কিন্তু তার ভাই জু তার বোনের মিটিংয়ে অ্যাটেন্ড করে আর তার বোনকে পাঠিয়ে দেয় মিংটেনদের সাথে ঘুরতে যাওয়ার জন্য। তখন তারা সবাই মিলে অনেক মজা করে। এদিকে ফেংইউর দাদা ওই ছেলেকে আবার নিয়ে আসে আর ফেংইউকে বলে, তোমার ওর সাথে কিছু সময় কাটানো উচিত, কারণ কয়েকদিন পর তোমাদের এঙ্গেজমেন্ট হবে। পরদিন মিংটেন ফেংইউকে সরাসরি বলে, তুমি কি তোমার দাদার পছন্দের ওই ছেলেকে পছন্দ করো? কিন্তু ফেংইউ মিংটেনের এই কথার ক্লিয়ার কোনো অ্যান্সারই দেয় না। তখন মিংটেন রেগে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা সিভি এবং কিচেনকে একসাথে দেখতে পাই। এখানে উল্লেখ্য এরা দুজন কিন্তু স্কুল লাইফে অনেক ভালো বন্ধু ছিল। তখন কিচেন সিভিকে বলে, তুমি যদি ফেংইউকে পটাতে চাও তাহলে তোমাকে প্রথমেই মিংটেনকে রাস্তা থেকে সরাতে হবে, কারণ মিংটেন ফেংইউকে খুব পছন্দ করে। এরপর সিবি চলে যায় মিংটেনের কাজ করার স্থানে এবং তাকে বলে, আজ থেকে তুমি ফেংইউর থেকে দূরে থাকবে। কিন্তু এদিকে মিংটেন সিবির কোনো কথাই সিরিয়াসলি নেয় না এবং তাকে কার ওয়াশিং করার পানি মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর সুনহাও মিংটেনের সাথে দেখা করে এবং মিংটেনকে বলে যে ফেংইউ তোমাকে খুব পছন্দ করে আর শুধুমাত্র তোমার জন্য ফেংইউ আমার কাছ থেকে এতদিন এত কষ্ট করে রান্না শিখেছে। এরপরে মিংটেন তখনই ফেংইউর সাথে দেখা করতে যায় আর এইবার অনেক সাহস করে ফেংইউকে প্রপোজ করে ফেলে এবং তাকে জড়িয়ে ধরে। আর ফাইনালি তারা দুজন একে অপরের মনের কথা একে অপরকে বলতে পারে। পরের সিনে সিভি ফেংইউর দাদাকে বলে, মিংটেন নামের একটি ছেলে ফেংইউর পিছে পড়ে রয়েছে আপনার সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য। এদিকে তখন আমাদের মিংটেন এবং ফেংইউকে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পারি মিংটেন এবং ফেংইউ একে অপরের সাথে অনেক ভালো একটা সময় কাটাচ্ছে। এরপর ফেংইউ বাসায় এলে তার দাদা তাকে মিংটেনের কাছ থেকে দূরে থাকতে বলে। এই নিয়ে ফেংইউ তার দাদার সাথে ঝগড়া করে রাগে তখন বাড়ি ছেড়ে জাওমির বাসায় চলে আসে এবং জাওমিকে সব ঘটনার কথা বলে। পরদিন ফেংইউ মিংটেনের বাসায় চলে আসে এবং মিংটেনের জন্য অনেক মজাদার নুডলস তৈরি করে, যেটা মিংটেনের কাছে খুব ভালো লেগে যায়। এইভাবে তারা দুজন একে অপরের সাথে ভালো সময় কাটাচ্ছিল। আর এখন কলেজের সবাই জেনে গিয়েছিল মিংটেন এবং ফেংইউ একে অপরের সাথে রিলেশনশিপে রয়েছে। এদিকে তখন ফেংইউর দাদা মিংটেনের সাথে দেখা করতে আসে এবং মিংটেনকে ফেংইউর কাছ থেকে দূরে থাকতে বলে। কিন্তু তখন মিংটেন ফেংইউর দাদাকে বলে, আমি ফেংইউকে অনেক ভালোবাসি। এদিকে জু তখন ফেংইউকে বলছিল যে তার দাদার শরীর আর আগের মতো নেই, সে ইদানিং অনেক অসুস্থ হয়ে পড়ছে এবং সারাদিন শুধু তোমাকে নিয়েই চিন্তা করছে। দাদা তোমাকে অনেক বেশি ভালোবাসে আর দাদা চায় তুমি যেন তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসো। এই কথা শুনে তখন ফেংইউ আবার বাড়িতে ফিরে আসে। এদিকে জাও ফেং হানকে আবারও প্রপোজ করে, কিন্তু হান তাকে বলে, আমি জাওমিকে খুব ভালোবাসি। এরপর মিংটেন যখন কাজে যায় তখন সে জানতে পারে কেউ এই রেস্টুরেন্টটা পুরো কিনে নিয়েছে। এরপর মিংটেন যখন বাসায় ফিরে আসে তখন ওই বারের মালকিন মিংটেনকে বাড়ি থেকে বের করে দেয়। তখন সুনহাও তাদেরকে তাদের বাসায় নিয়ে আসে। তখন সুনহাওয়ের মা তাদের দেখে অনেক খুশি হয়। এদিকে তখন জু জানতে পারে মিংটেনকে কাজ এবং বাড়ি থেকে বের করা এই সবকিছুই তার দাদা প্ল্যান করে টাকা দিয়ে করিয়েছে। এদিকে আবার মিয়া যখন এই কথাটি জানতে পারে তখন সে অনেক রেগে ফেংইউর সাথে ফাইট করতে যায় এবং তার সাথে ফাইট করতে থাকে। ফাইট করার এক পর্যায়ে মিয়া ফেংইউকে বলে, আজ শুধুমাত্র তোমার এবং তোমার দাদার জন্য মিংটেনের আজ এই অবস্থা।
এখন না আছে তার কাছে থাকার কোনো জায়গা আর না আছে করার জন্য কোনো কাজ। এরপরে ফেংইউ তার দাদার কাছে যায় এবং তার দাদার সাথে সে অনেক রাগারাগি করে। তখন তার দাদা বলে, আমি তোমার ভালোর জন্যই এইসব কাজগুলো করেছি। আর একটি কথা তুমি জানলে অবাক হবে যে তোমার আঙ্কেল ওই দিন যে বক্সারের কারণে মারা গিয়েছিল সে আর কেউই ছিল না, সে ছিল মিংটেনের বাবা। তখনই ফেংইউ মিংটেনের কাছে যায় এবং বলে, তোমার বাবা কি একজন বক্সার ছিল? মিংটেন বলে, হ্যাঁ, কিন্তু কেন? তখন ফেংইউ বলে, তোমার বাবা কি বক্সিং ফাইট করার সময় কাউকে মেরে ফেলেছিল? মিংটেন বলে, হ্যাঁ। এটা শুনে ফেংইউ পুরো স্তব্ধ হয়ে যায় এবং সেখান থেকে চলে আসে। এদিকে ফেংইউ অনেক কষ্ট পায়। সে কোনোভাবেই মানতে চাচ্ছিল না যে মিংটেনের বাবা তার আঙ্কেলকে মেরে ফেলেছে। এই ভেবে সে অনেক কান্না করতে থাকে। কিছুদিন পর মিংটেন ফেংইউর সাথে দেখা করে এবং তাকে তখন তার বাবার সকল ঘটনা বলে যে ওই দিন ওই ফাইটের কারণে তার পুরো ফ্যামিলি ভেঙে গিয়েছে। এদিকে মিংটেনের কাছ থেকে এইসব ঘটনা শোনার পর ফেংইউ আর মিংটেনের উপর রাগ করে থাকে না। তখনই আবার ফেংইউর আঙ্কেলের স্ত্রী ফেংইউর সাথে দেখা করতে আসে। আর ফেংইউকে মিংটেনের কাছ থেকে দূর করার জন্য তখন সে মিথ্যা বলতে থাকে যে ওই দিন ফাইট করার আগে কিছু লোক এসে তোমার আঙ্কেলকে ভয় এবং ধমকে দিয়েছিল আর এটা পুরো মিংটেনের বাবার কাজ ছিল। এসব কথা শুনে ফেংইউ আবারও রাগ করতে থাকে। পরের সিনে স্কুল ভিত্তিক ফাইটিং প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব শুরু হয়। এখানে প্রথম ম্যাচ ছিল মিয়ার এবং ভিন্ন একটি স্কুলের রুজি নামের ওই হুডি পরা ছেলেটির। এখানে রুজি অনেক ফাস্ট এবং তার স্কিলের কাছে মিয়া তার সামনে টিকতে পারে না এবং মিয়ার অবস্থা খুব খারাপ হয়ে যায়, যার কারণে রুজি তখন জিতে যায়। এদিকে তখন আবার ফেংইউর দাদাকে ফেংইউর আঙ্কেলের স্ত্রী ফোন দিয়ে বলে তার কাজের টাকা দেওয়ার জন্য। তখন তার দাদা তাকে টাকা দিয়ে দেয়। এদিকে তখন আবার ফেংইউ মিংটেনের সাথে ব্রেকআপ করে নেয় আর বলে সে তার আঙ্কেলের খুনির সাথে রিলেশনশিপে কখনোই কন্টিনিউ করতে পারবে না। আর এখানেই সিন কাট হয়ে যায়। এদিকে তখন মিয়া ওই দিন ফাইটিং এ আহত হওয়ার পর সে এখন হসপিটালে রয়েছে। তখন সেখানে সুনহাও তাকে অনেক কেয়ার করে, কারণ সুনহাও এখন মিয়াকে খুব ভালোবাসতে শুরু করেছে। এদিকে তখন জাওমি আবার হানকে তার মনের কথা বলে দিয়েছে আর এখন তারা রিলেশনশিপেও রয়েছে। পরের সিনে আমরা জানতে পারি ওই দিন ফেংইউর আঙ্কেলের স্ত্রীকে তার দাদাই পাঠিয়েছিল তার কাছে যেন ফেংইউ মিং এর সাথে ব্রেকআপ করিয়ে নেয়। আর এর সাথে সাথে ফেংইউ যাতে মনে কষ্ট পেয়ে বক্সিং ছেড়ে দিয়ে তার বিজনেসের কাজে তাকে সহযোগিতা করে এবং ভবিষ্যতে সে যেন তার নিজের বিজনেস সামলে নিতে পারে। এদিকে হঠাৎ করেই ফেংইউ গায়েব হয়ে যায়, সে কারোর সাথে আর কোনো কন্ট্যাক্ট করে না। এদিকে আবার পরের ম্যাচ শুরু হয় জাওমি এবং রুজির মধ্যে। এখানেও রুজি জাওমিকে হারিয়ে দেয় আর সে ফাইনালে পৌঁছে যায়, কিন্তু ফাইনাল ম্যাচ ছিল ফেংইউর সাথে। কিন্তু এদিকে ফেংইউ ফাইট স্টেজে আসেই না, এর জন্য রুজিকে বিজয়ী ঘোষণা করা হয় এবং তাকে ট্রফিও দিয়ে দেওয়া হয়। কিন্তু সে ট্রফি নিতে মানা করে দেয়, কারণ সে চায় যে সে ফেংইউর সাথেও ফাইট করেই তারপর সে তার ট্রফি নেবে। এইভাবে অনেকদিন কেটে যায়। একদিন বৃষ্টি ভেজা রাতে ফেংইউ হঠাৎ করে জাওমির বাসায় চলে আসে আর সে তখন জাওমিকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। তখন ফেংইউ ডিসাইড করে যে সে বক্সিং এবং কলেজ ছেড়ে দিবে আর এখন থেকে সে তার দাদার বিজনেস সামলাবে। কিন্তু এদিকে সবাই ফেংইউকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে কারো কথাই শুনে না। এদিকে ফেংইউ সবার সামনে রুজিকে অপমান করে রিজেক্ট করে দেয়। তখন সেখানে রুজি এসে তাকে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে, কিন্তু এদিকে ফেংইউ তখন মানা করে দেয়। তখন সিবি রুজিকে বলে, তুমি যদি মিংটেনকে কিডন্যাপ করে মেরে ফেলার জন্য তোমার কাছে নিয়ে আসো তাহলে ফেংইউ এমনি এমনি মিংটেনকে বাঁচাতে তোমার কাছে চলে আসবে। তখন রুজি সেটাই করে, সে মিংটেনকে কিডন্যাপ করার জন্য তার বাড়িতে চলে যায়। তখনই আমরা সেখানে কিচেনকে দেখতে পাই। সে আসলে মিংটেনকে বাঁচাতে এখানে এসেছিল, সে এখন ভালো হয়ে গিয়েছে। কিচেন তাদের সব প্ল্যান আগে থেকেই জানতো যে ওরা মিং এর কোনো ক্ষতি করবে, কিন্তু এদিকে রুজি কিচেনকে পিটিয়ে মিংটেনকে ধরে তার সাথে করে নিয়ে আসে। যখন ফেংইউ আবার এটা জানতে পারে তখন সে মিংটেনকে বাঁচানোর জন্য সেখানে চলে আসে। তখন রুজি তার সাথে ফাইট করার চ্যালেঞ্জ জানায় এবং ফেংইউ রাজি হয়ে যায়। এখানে আমরা রুজি এবং ফেংইউর ফাইট দেখতে পাই। প্রথমে ফেংইউ রুজির সাথে ভালোভাবেই ফাইট করছিল, কিন্তু রুজি যখন দেখছে সে পারছে না তখন সে বক্সিং এর নিষিদ্ধ কৌশল ব্যবহার করতে থাকে আর ফেংইউকে হারিয়ে দেয়। তখনই সেখানে জাওমির বাবা চলে আসে। তখন রুজি এবার মিংটেনকে তার সাথে ফাইট
করার জন্য চ্যালেঞ্জ করে। এটা শুনে তখন জাউমির বাবা তাকে ডেড স্ট্রাইক শেখায়। এরপর শুরু হয় মিংটেন এবং রুজির মধ্যে ফাইট করার এক পর্যায়ে তখন মিংটেন রুজিকে হারিয়ে দিচ্ছিল এবং শেষে মিংটেন যখন ডেড স্ট্রাইক রুজিকে মারতেই যাচ্ছিল, কিন্তু সে মারে না, কারণ এই কৌশলটার কারণেই তার পুরো ফ্যামিলি নষ্ট হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর সেখানে পুলিশ এসে রুজি এবং সিভিকে অ্যারেস্ট করে সেখান থেকে নিয়ে যায়। কিছুদিন পর এদিকে যখন মিংটেন এবং ফেংইউ একসাথে ছিল, তখন সেখানে ওই মহিলাটি আবার এসে মিংটেনকে যা নয় তা বলতে থাকে। তখন মিংটেন রাগে বাড়ি এসে তার বাবার ছবির সাথে অনেক রাগ করতে থাকে এবং বলতে থাকে, আপনার কারণেই একজন নিরীহ মানুষের জীবন চলে গিয়েছে এবং আপনার জন্যই আমাদের ফ্যামিলিটাও ভেঙে গিয়েছে। এদিকে তখন ফেংইউর দাদা ফেংইউকে বিজনেসের কাজে তাকে বিদেশ যাওয়ার জন্য বলে। তখন ফেংইউ তার দাদার কথায় রাজি হয়ে যায়। ফেংইউ বিদেশে চলে যাবে বলে সবাই মিলে একটি পার্টির অ্যারেঞ্জ করে এবং সবাই সেখানে অনেক মজাও করে। তখন সুনহাও মিয়াকে প্রপোজ করে দেয় এবং মিয়াও তখন সুনহাওকে অ্যাকসেপ্ট করে নেয়, কারণ সুনহাও সব মুশকিল টাইমে সে তার সাথে ছিল, কখনো তাকে একা ছেড়ে চলে যায়নি। এর পরের সিন আমাদের 1 বছর পর দেখানো হয়, যেখানে মিংটেন ফেংইউকে খুব মিস করছিল। এদিকে জু তখন ওই মহিলার ব্যাপারটা নিয়ে তদন্ত করতে শুরু করে। কিছুদিন পর সে ওই মহিলার সাথে দেখা করে এবং অনেক টাকার অফার করে। তখন ওই মহিলা জুকে সব ঘটনা বলতে থাকে যে তার হাজবেন্ডের ব্রেনে একটি রোগ ছিল, যার কারণে তার হাতে খুব কম সময় ছিল এই পৃথিবীতে থাকার, এবং তার হাজবেন্ডও তার এই রোগের কথা জানতো না। এবং ওই দিন বক্সিং ফাইট করার সময় হঠাৎ করেই ওই মহিলার হাজবেন্ড মারা যায়, যার কারণে তখন মিংটেনের বাবা নিজেকে দোষী ভাবতে শুরু করে এবং আমি এই সুযোগটাকে কাজে লাগিয়ে মিংটেনের বাবাকে ফাঁসিয়ে দেই, যাতে আমি ইন্স্যুরেন্সের টাকাগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারি। এরপর জু মিংটেনকে সবকিছু বলে যে ওই দিন তার বাবার কোনো দোষ ছিল না। তখন মিংটেন ফেংইউকে তার সাথে দেখা করার জন্য বলে। যখন তারা দুজন একে অপরের সাথে দেখা করে, তখন মিংটেন তার আঙ্কেল কিভাবে মারা গিয়েছিল এবং তার বাবাকে কিভাবে ফাঁসানো হয়েছে সবকিছুই ফেংইউকে বলে দেয়। তখন ফেংইউ বুঝতে পারে ঘটনাটা, আর এরই মাধ্যমে তারা দুজন আবার নিজের রিলেশনটা ঠিক করে নেয় এবং মিংটেন ফেংইউকে জড়িয়ে ধরে কিস করতে থাকে। আর এখানেই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে শেষ হয় আজকের এই চাইনিজ ড্রামাটি। কেমন লেগেছে ভিডিওটি দর্শক, সেটি কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।